স্পোর্টস টিভি বরিশালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। টি-20 বিশ্বকাপ নিয়ে আলোচনা পর্বে স্টুডিওতে আমাদের বেশ কয়েকজন আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রথমেই আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের বাম পাশে প্রথমে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে এজাজাল মাহমুদ সুজান, যিনি বরিশালের সাবেক ক্রিকেট খেলোয়াড় এবং বেসিক ক্রিকেট একাডেমির প্রধান প্রশিক্ষক। তারপরে আমাদের অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন মোহাম্মদ জিয়াউর রহমান, যিনি একজন সাবেক খেলোয়াড় এবং ক্রীড়া বিশ্লেষক। তিনি আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। জনাব মাহবুব আলম, তিনি পটুয়াখালীর সাবেক একজন ক্রিকেট খেলোয়াড় এবং ক্রীড়া বিশ্লেষক। ও আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ শফিকুল ইসলাম। তা প্রথমেই স্পোর্টস টিভি বরিশালের পক্ষ থেকে আবার একবার আমন্ত্রণ জানাচ্ছি। তো প্রথমে আমি আলোচনার জন্য আমন্ত্রণ জানাবো মোহাম্মদ জিয়াউর রহমান। টি-20 বিশ্বকাপ ইতিমধ্যে বেশ কয়েকটি ম্যাচ শেষ হয়েছে। তো এই ম্যাচে আমরা বাংলাদেশ নিয়ে প্রথমেই আলোচনা করব। বাংলাদেশের ইতিমধ্যে আজকে এবং গত পরশু দিনে আগের দিনে আমরা শ্রীলঙ্কা দেখেছিলাম যে ম্যাচ। বাংলাদেশ এই ম্যাচে আসলে একটি ভালো স্কোর করেছিল 171। তারপরে বাংলাদেশ হেরে গিয়েছে। আসলে প্রত্যেকটি খেলায় হার জিত অবশ্যই থাকবে জিয়া ভাই। তো এখানে জেতা ম্যাচ আমরা সবাই ভেবেছি এবং পার্সেন্টেজ আমরা দেখেছি টেলিভিশনের পর্দায়, তারপরে ধারাভাষ্যকার এবং বিশ্লেষকরা বলেছেন যে বাংলাদেশ এই ম্যাচে প্রথমে তারা কামব্যাক করবে, কিন্তু সেই ম্যাচ জিতেও তারা হেরিয়ে গিয়েছে। এই সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। আসলে এই বিষয়টা গোল বলের খেলা, যে যতই রান করুক না কেন আপনি বলতে পারবেন না যে আসলে এটা বিট করতে পারবে কি পারবে না, এটা বলতে পারবেন না। আমরা দেখেছি আসলে ক্রিকেটটি হচ্ছে 11 জনের খেলা। 11টি প্লেয়ার যদি এক হয়ে না খেলতে পারে তাহলে তখনই এরকম হার আমাদের দেখতে হয়। আমরা সেদিন দেখেছি শ্রীলঙ্কার সাথে কিভাবে তারা খেললো। 11 জনের মধ্যে প্রত্যেকটি আলাদা 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 ইন্ডিভিজুয়ালি তারা আসলে যে যার পারফরমেন্স শো আপে আমার মনে হয়েছে যে ব্যস্ত। এই চর্চাটি থেকে বেরিয়ে তারা যদি দলীয় একটা পারফরমেন্স একাত্মতা প্রকাশ করে এক হয়ে যদি এরকম খেলতো, আমরা প্রিভিয়াস ম্যাচগুলো দেখি, যেমন ধরেন হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যেরকম একটি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ইন্ডিয়াও কিন্তু তারা কোনো অংশে খারাপ খেলেনি। তারা বোলিংয়ে বলেন, ব্যাটিংয়ে বলেন, প্রত্যেকটা জায়গায় তারা মেপে ইঞ্চিতে ইঞ্চিতে একদম সঠিকভাবে বল করেছে, ব্যাট করেছে। তারপরও নিয়তির একটা কথা থাকে, সেটি হয়েছে। কিন্তু আমাদেরও নিয়তি বলা চলে, বাট আমরা ওটা বিশ্বাস করি না। কারণ হচ্ছে যে যেরকম আমাদের ম্যাচটি প্রথম দিকে নিয়ন্ত্রণে এসেছিল শ্রীলঙ্কার সাথে, সেটিকে আমরা আসলে খেলা আমরা পরবর্তী সেশনে গিয়ে আমরা সম্পূর্ণ আমাদের উদাসীনতা বলা চলে সেটি থেকে আমরা পরিচয় দিয়েছি। ভাই, ক্রিকেটের ভাষায় বা আমরা যারা ধারাভাষ্য বা আমরা যারা বিশ্লেষণ করি তাদের ভাষায় একটি কথা থাকে যে ক্রিকেট আসলে 3টি প্ল্যাটফর্মে, যখন ওয়ানডে বলেন, টি-20 বলেন বা আপনার রাঙ্গার ভাষণ বা টেস্ট বলে আমরা যেটা বলি। তো আমরা গত যে শ্রীলঙ্কার ম্যাচটি আমরা দেখেছিলাম যে বাংলাদেশ তারা ব্যাটিং ভালো করেছে, নিঃসন্দেহে তারা ভালো করেছে। তারপরে আমরা দেখেছিলাম বোলিং তারা ভালোই করেছিল। কিন্তু এই যে যেখানে একটি কথা আছে যে ক্যাচ মিস ম্যাচ মিস, আমি লিটন দাসের সমালোচনা করবো না। লিটন দাস আসলে ভালো একজন ফিল্ডার, লিটন দাস বাংলাদেশের ভালো একজন উইকেট কিপার, লিটন দাস ভালো একজন আপনার ওপেনিং ব্যাটসম্যান নিঃসন্দেহে। কিন্তু ওই জায়গাটি একই জায়গায় কেন ওই দুটো পরপর ম্যাচ একটি ক্যাচ মিস করলো, তারপরে আবার সেই জায়গা থেকে আরো একটি ক্যাচ, কিন্তু তারপরে আমরা দেখলাম যে বোলিং সিস্টেমটা, বোলিং যেখানে আমার দৃষ্টিকোণে যারা আপনার ক্রিকেট বিশ্লেষণ আছেন, খেলোয়াড় আছেন, যে আমরা জানি যে স্পিন দিয়ে শুরু করেছেন ওয়েলকাম, সেখানে একটা স্পিন শুরু হবে, তারপরে যদি আপনার একজন পেসার থাকতো তাহলে দলের উপর অনেক প্রেশারটা পড়তো। আবার ধারাবাহিকতা বাবা সাকিব আল হাসান যখন উইকেট পাচ্ছিল বা শ্রীলঙ্কার বোলারদের উপরে চড়া চাপে রেখে পাচ্ছ, সেখানে কন্টিনিউ যদি করাতো, সেটা আপনি কিভাবে বিশ্লেষণ করেন? আসলে এই জায়গায় একটু অভিজ্ঞতার ঘাটতি থেকেই যাচ্ছে। যে
এই মুহূর্তে আসলে আমাদের আমি মনে করি এ নিয়ে অনেকটাই সমালোচনা হয়েছে। আমাদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও তিনি উল্লেখ করেছেন এই জায়গাটি আসলে একা মাহমুদুল্লাহর পক্ষে এরকম একটি হট একটি সেশনে গিয়ে অধিনায়ক তিনি নিজেও একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। তো এই মুহূর্তে আসলে আমি মনে করি যে কোচিং যারা কোচার আছেন এদের ভূমিকাটি আসলে জোরালো ভাবে তারা প্রকাশ করতে পারেননি বা ক্যাপ্টেনকে সেভাবে সহযোগিতা করতে পারেননি ওই সময়টিতে। আমার মনে হয় যে আরো জোরালো ভাবে তাদের ভূমিকা রাখা উচিত এই ক্ষেত্রে। জিয়া ভাই, আপনি আসলে আবার ফিরে আসবেন। আপনি চমৎকার কথা বলেছেন, চমৎকার আলোচনা করেছেন। সুজান, এই যে এইখানে জিয়া ভাই একটি কথা বলেছে যে ক্যাপ্টেনশিপটা বা যারা এখানে প্রশিক্ষক বা যারা টিমের পিছন থেকে লিডিং দিচ্ছেন বা নেতৃত্ব দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে যে এই ঘাটতিটা, যেমন আমরা দেখেছি যে মাহমুদুল রিয়াদ নিঃসন্দেহে তিনি বাংলাদেশে আমরা বলে থাকি একজন কান্ডারি, দলের জন্য কান্ট্রি অনেক ম্যাচ তিনি জয়লাভ করেছে, নিঃসন্দেহে তার অনেক অভিজ্ঞতা তার ঝুলিতে। তারপরে পরপর তিনি প্রথম ওভারে যখন মার খাচ্ছিল, দ্বিতীয় ওভারে এসে অনেক রান দিয়েছিল, আর সেখানে পরিবর্তন করা উচিত ছিল কিনা, এজাজা মোহাম্মদ সুজন। জি, ধন্যবাদ জনাব শফিকুল ইসলাম আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে দুজন আলোচক জিয়া রহমান জিয়া ভাই এবং মাহবুব আলম তাকে। আসলে আপনি যে কথা বলেছেন আমি একটু অন্যভাবে যদি একটু বিশ্লেষণ করি, আপনি যখন একটি টিম নিয়ে যখন একটি মিশনে নামবেন তখন কিন্তু আপনার ঠিক করতে হবে যে আমি এই প্লেয়ারগুলোকে নিলাম এবং কে কোন ডিপার্টমেন্ট ওয়াইজ আমাকে মাঠ থেকে সাপোর্ট দিবে। আমরা কিন্তু দেখেছি ইতিমধ্যে যে আফিফকে দিয়ে বোলিং করানো হয়েছে এবং আমরা দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদ বোলিং করছে। কিন্তু আপনি যদি অন্য টিমগুলো আরো 11টি টিমের দিকে যদি তাকান, তারা কিন্তু এরকম কিন্তু মানে হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে না। আমার এখানে আপনার জিয়া ভাই চমৎকার কথা বলেছেন। আমাদের টিমের শ্রীলঙ্কাকে আমরা এমন একটা সময় আমরা চারদিক দিয়ে চেপে ধরবো, ওই সময় সাকিবের 2টি ওভার বাকি, মুস্তাফিজের ওভার বাকি, ওই সময় কেন ওই ধরনের সিদ্ধান্ত আসবে? হ্যাঁ, এটি আমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। এখন এই সিদ্ধান্ত আমরা আসলে মাঠে দেখে একজন ক্যাপ্টেন তার রোল প্লে করেন, আসলে তার কিন্তু বাইরে থেকে অনেক মেসেজ আসে, সেগুলোও কিন্তু তাকে কিন্তু ম্যানেজ এবং মেনটেন করতে হয়। তো আমরা আসলে বাংলাদেশ এখন পর্যন্ত বাংলাদেশের যে ক্রিকেটার যারা রয়েছে তাদের কথা বলবো যে নিঃসন্দেহে তাদের প্রতি আমাদের সবসময় একটি শ্রদ্ধা ভালোবাসা এগুলো আছে এবং থাকবে। কিন্তু এখানে কিন্তু আপনার যে আরেকটি কথা যেটি আমাকে প্রশ্ন না করলেও জিয়া ভাই এবং আপনার কথার ভিতরে ফুটে উঠেছে, লিটন দাসের কথা আপনি বলেছেন। নিঃসন্দেহে সে বাংলাদেশের ক্রিকেটের একজন অন্যতম একজন কান্ডারি, কিন্তু তাকে এখন আমার চিন্তা করতে হবে যে আসলে লিটন কোন ফরম্যাটের জন্য পারফেক্ট। সে কি টেস্ট ক্রিকেটের জন্য পারফেক্ট, নাকি সে কি শর্ট ভার্সন টি20-র জন্য পারফেক্ট? এই জায়গাগুলোকে আমার ঠিক করতে হবে। লিটন যখন বারবার এরকম মানে আপনার ওপেন নিয়ে গিয়ে আমরা যে এক্সপেকটেশন সেটি আমরা পাচ্ছি না। এখানে আমাদের ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেন ছিল আকবর আলী ছিল, তাকে আমি তো অনেক জুনিয়রকেই তো আমি এখানে ব্যবহার করেছি। আমি নাসুমকে ব্যবহার করেছি, আমি আফিফকে ব্যবহার করছি, আমি মেহেদিকে ব্যবহার করছি, আমি শরীফুলকে ব্যবহার করছি, তবে কেন আকবর আলীকে আমি ব্যবহার করবো না? সে কিন্তু চমৎকার কিন্তু ব্যাটসম্যান, এবং তাকে দিয়ে যদি আপনি যদি ওপেনিং যদি করাতে চান, টপ অর্ডার ব্যাটিং যদি করাতে চান, সেটি কিন্তু সম্ভব। তো এদিক থেকে আমি চিন্তা করবো যে এখনো আমাদের ওয়ার্ল্ড কাপ মিশনে আসলে আমাদের এখন আর হারাবার কিছু নেই। আমরা যা হারাবার হারিয়েছি অলরেডি 2টি পরাজয়ের স্বাদ আমরা নিয়েছি। আমাদের কিন্তু আমরা লাস্ট যে বাংলাদেশ বেতারের যে প্রোগ্রাম আপনার সঞ্চালনায় যেটি আমরা করেছিলাম, সেখানে কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল যে বাংলাদেশ কমসে কম সেমিফাইনাল খেলবে। তো যাই হোক, এটা ক্রিকেট মাঠে জয় পরাজয় থাকতেই পারে, এটি নিয়ে কোনো আমাদের অত বেশি চিন্তা নেই। বাংলাদেশ আবার কামব্যাক করবে, ভুল থেকে রাইট। আমাদের মাহবুব ভাই চমৎকার কথা বলেছেন যে আমরা চাই যে বাংলাদেশের যে ক্রিকেটার যারা রয়েছেন আজকে আপনার আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, মিনহাজুল আবেদিন নান্নু, তাদের কাছ থেকে হাবিল বাশা সুমন, সেখান থেকে কিন্তু একটা স্বর্ণালী যুগ কিন্তু এখন তামিম সাকিব এরা কিন্তু করছে, এবং আমরা চাইবো এদের হাত ধরে এবং হয়তো এদের পরবর্তী প্রজন্ম এদের হাত ধরে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ নিয়ে আসুক। তো এই এক্সপেকটেশন বা এই ধরনের একটি আমাদের একটা দাবি থাকবে সবসময়। কিন্তু আমাদের এখন পর্দার আড়ালে যে ব্যক্তিগুলো রয়েছে যারা আসলে মাঠটি কিভাবে পরিচালিত হবে, কোন প্লেয়ার কোন জায়গাটার জন্য পারফেক্ট, এই জায়গাটা কিন্তু এখনো কিন্তু আমাদের কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করার খুবই সময় ব্যাপার হয়ে এসেছে। যে চমৎকার কথা সুজান আপনি বলেছেন এবং বিশ্লেষণ করেছেন, তার ধারাবাহিকতা আমরা আবার জনাব মাহবুব আলম আপনার কাছে যাচ্ছি যে আমরা শ্রীলঙ্কার ম্যাচ দেখেছি, সেখানে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটি
ইতিমধ্যে জিয়া ভাই তারপরে সুজন আলোচনা করেছেন। আজকে ইংল্যান্ড এবং বাংলাদেশের যে ম্যাচটি হলো যেখানে শ্রীলঙ্কার অনেক আসলে ভালো বলার ছিল, ব্যাটসম্যান ছিল, ভালো ফিল্ডার ছিল, তাদের সাথে আমরা 171 করেছি, তারপর আমরা ম্যাচটি হেরে দিয়েছি। হারা জিত তো অবশ্যই থাকবে, কিন্তু আজকে ইংল্যান্ডের সাথে আমরা দেখেছি যে বিগত দিনের টি20 ম্যাচ আছে, ওয়ানডে ম্যাচ আছে, সেখানে আমরা ভালো স্কোর করতে পেরেছি, কিন্তু আজকে 124 স্কোর আসলে কি ওই গত ম্যাচ হারার পরে প্রেশারটা কি বাংলাদেশের উপরে আরো পড়েছে, সেটা কি বলবেন আপনি মাহবুব ভাই? ধন্যবাদ শফিকুল ইসলাম ভাই, উপস্থিত আছেন জিয়া ভাই এবং সুজন ভাই, অতি মূল্যবান কথা তারা কিন্তু বলে গিয়েছেন ইতিমধ্যে। আমি যদি একটু ব্যাক স্পেসে যদি যাই, সেক্ষেত্রে আমরা মনে করি 171 রানের যে স্কোর শ্রীলঙ্কার সাথে, সেখানে ভাই একটা কথা বলছে, বাইরে থেকে কিছু মেসেজ আসে। হ্যাঁ, অবশ্যই খেলোয়াড়দের জন্য কিছু মেসেজ থাকবে, মেসেজ আসবে। আমাদের মাঠে কিন্তু আরো কিছু সিনিয়র প্লেয়ার ছিল, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বিশ্ব কাঁপানো মুস্তাফিজুর রহমান, অভিজ্ঞ প্লেয়ার আমাদের। দীর্ঘদিন যাবৎ সে আমাদের অনেক ম্যাচ উপর দিয়েছেন, আনন্দ উপর দিয়েছেন, অনেক জয় আমাদেরকে এনে দিয়েছেন। কিন্তু আমি মনে করি যেখানে মাহমুদুল্লাহ ক্যাপ্টেন্সি করতেছে, সে যদি সম্পূর্ণই ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ডেন্ট হয়, তাহলে তার ম্যাচ পরিচালনা করার ক্ষেত্রে তার যে মাঠে সিনিয়র প্লেয়াররা ছিল, সেখানে তাদের সাথে তার কমিউনিকেশন দরকার অবশ্যই। এবং সাকিব বলেন, লিটন দাস বলেন, মুশফিক বলেন, মুস্তাফিজ বলেন, তারা অনেক অভিজ্ঞ। তাদের এই কয়জনে যদি সমন্বয় হতো, তাহলে আমি মনে করি লাস্ট যে 5 ওভার ছিল, যেখানে আমাদের ছিল 73 বোধহয় এরকমের, আর ওরা ছিল 32%, সেখানে আমি যদি মনে করি সাইফুদ্দিনকে যদি না টানি, সেখানে সাকিবের 2 ওভার ছিল, নাসুমের ওভার ছিল, মুস্তাফিজের ওভার ছিল, মেহেদির ওভার ছিল, সেখানে যদি আমরা সাইফুদ্দিনকে না টানি, তাহলে কিন্তু আমাদের হয়তো একটা জয়ের সম্ভাবনা থাকতো। মাহবুব ভাই, আপনি যে আপনার কথাটা ধারাবাহিকতা আমি আসতে এসেছি, আর সেটা হলো যে আপনি বললেন যে আমাদের ফাস্ট বলার আমরা কেন নিয়ে আসলাম, এবং সাকিবের কথা যে কথাটা পূর্বে আলোচনা হয়েছে, একমত আমরা পোষণ করছি, কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে আপিত্রি দিয়ে আমি ট্রাই কখন করব, আমি আপিত্রি দিয়ে কখন আমি রিস্ক নিব, যখন আমার ডুয়ার দেয়, যে হয়তো বা আমি এই ম্যাচে আর আমার কোনো ফলাফল আসবে না, করা যেতে পারে। তারপরে মাহমুদুল রিয়াদ সে অপশন, যখন তার সব অপশন মানে অস্ত্রগুলো সব তিনি আমরা বলবো যে শেষ করেছেন, এখন আর কোনো নিরুপায়, তো এই নিরুপায় যখন, তখন তিনি বল করবেন। তো আপনি যে কথাটা বলেছেন জিয়া ভাই, আসলে এই যে মাহবুব ভাই কথাটা বললেন যে আরো যারা সিনিয়র ওখানে ছিলেন, সাকিবুল হাসান, তারপরে মুশফিকুর রহিম, লিটন দাস, তারপরে আমাদের মুস্তাফিজ, যারা এখানে সিনিয়র, দীর্ঘদিন অনেক ম্যাচ খেলেছেন, তাদের সাথে একটা কনফারেন্স করা উচিত ছিল, তাদের একটা পরামর্শ নেওয়া উচিত ছিল, সে বিষয়ে আপনি কি বলবেন জিয়া ভাই? আসলে বিষয়টা হচ্ছে যে আপনি এই বিষয়টা হচ্ছে মাঠের যে পরিস্থিতি, এটি কিন্তু যে খেলে সেই বোঝে। বাইরে থেকে আমরা অনেক কিছু বুঝি যে এরকম হচ্ছে, এবং আপনি যখন স্টেডিয়ামের গ্যালারিতে বসে আপনি খেলা দেখবেন, তখন মনে হয় বলটা এরকম না করে এরকম করতে পারতো, এরকম। আসলে পিচটি বোঝে একমাত্র যে বল করে সে, এবং ওই যারা খেলে 11টি প্লেয়ার। আমার মতে ওই সময় বাহিরের ডিসিশনের থেকে সবচেয়ে বড় ডিসিশন ছিল আপনার দলের অভিজ্ঞ সিনিয়রদের অভিজ্ঞতা নিয়ে। হ্যাঁ, তাদের অভিজ্ঞতা কি বলে, ওই সময় তাদের কনসাল্টটা আরো যদি শক্ত হতো, জোরালো হতো, তাহলে আমার মনে হয় মাহমুদুল্লাহ ওখান থেকে সাকসেস কি পয়েন্টটা ধরতে পারতেন। আর সেটা হচ্ছে আজকে যেমন ইংল্যান্ডের সাথে যে খেলাটি হয়েছে, এটি বলবো আপনার ওই শ্রীলঙ্কার ম্যাচের যে ফলাফলের রেস্টটি হচ্ছে এখানে, ঠিক আছে। আজকের সেই রেজাল্টটি আমাদের দেখা গেছে, আমরা কিন্তু ইংল্যান্ড সহজেই আমাদের সাথে যত বড় ভারত টিম হোক না কেন, আমি দেখেছি ইংল্যান্ড কিন্তু অতটা সাকসেস বা তারা আমাদের অতটা খেলা করে আমাদের সাথে খেলতে পারতো না। যে ম্যাচগুলো আমরা বিগত দিনে দেখেছি, সেই ম্যাচগুলো আসলে একটা কন্টিনিউ হচ্ছে, আর জিত অবশ্যই থাকবে, এটা ভালো স্কোর, ফাইটিং স্কোর হয়েছিল। আমাদের কনফিডেন্স লেভেলটা একদম তলানিতে এসে পড়ে গেছে, যে শ্রীলঙ্কার সাথে 171 রান করেছি, সেখানে আমরা ম্যাচটি হেরে গেছি। আজকে যদি 200 করে থাকি, তাহলে বোধহয় ইংল্যান্ড বোধহয় তার সাথে বিট করা সম্ভব হবে না, এরকম একটা মেন্টালিটি হয়ে গেছে। যেমন আপনি 2টি রান আউট দেখবেন, রান আউটের দৃশ্যটি, ওখানে বডি ল্যাঙ্গুয়েজগুলি আমার মনে হয়নি যে তাদের যে দৌড়ানোর যে বডি ল্যাঙ্গুয়েজটি, এটি ইন্টারন্যাশনাল লেভেলে না,
এটি হতে পারে। যে ভাই সর্বশেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাচ্ছি ওপেনিং বিষয়টা নিয়ে আমরা যে আলোচনা ওপেনিং বিষয়টা নিয়ে যেখানে সাকিব তারপরে আমরা দেখছি যে টুডাউনে সে আসছেন, তারপরে আমাদের লিটন দাস তিনি ফলো আপ হচ্ছেন, পরপর প্রত্যেকটি ম্যাচে তাকে দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে, কিন্তু আমরা যদি যেটা সুজন বলেছেন যে নূতন পুরান মিলিয়ে যদি তরুণ বা আমরা বলে থাকি নবীন প্রবীণদেরকে নিয়ে যদি ম্যাচ ওখানে ওপেনিং করা যেত, ম্যানসেট বেটার, ম্যানসেট যেহেতু সে ভালো করতেছে ওই জায়গাতে আমাদের তো আরো সুযোগ মানে দেওয়ার, যেখানে আমাদের বিগত দিনে বাংলাদেশের আর এক কান্ডারি যার কথা না বললেই নয়, যিনি বাংলাদেশে প্রত্যেকটি ম্যাচে টেস্ট ম্যাচে ভালো করে থাকেন ওপেনিং অনেক, যে ইমরুল কায়েস। ইমরুল কায়েস যদি তাকে আমরা যদি দলে অন্তর্ভুক্ত করে ওই জায়গাটা যদি আমরা, যেহেতু অনেকগুলো ম্যাচ, সেটা আপনি কি বিশ্লেষণ করেন? টিম সিলেকশনটি পূর্ব থেকেই সমালোচিত হয়ে আসছে, যখন আপনি বিশ্বকাপ টিম যখন ওখানে পাঠানো হয় তখন থেকেই সমালোচিত হয়ে আসছে। কারণ হচ্ছে যে আপনি এককভাবে কখনো তারুণ্য নির্ভর টিমের উপরে নির্ভর করে তারুণ্য একটি দল গঠন করে আপনি সেটা দিয়ে বিশ্বকাপের মতো স্টেজ আপনি ফেস করবেন, সেটি আসলে ভাবা খুবই টিম ম্যানেজমেন্টের জন্য খুবই আমরা হার্ড। বিশ্বরত্ন আপনার তামিমকে হারাইলাম, আমি যেটা মনে করি। দুটি জিনিস আপনার থাকতে হবে, একটি হচ্ছে তারুণ্য নির্ভর থাকতে হবে, আর একটি হচ্ছে অভিজ্ঞতা আপনার সাথে থাকবে। এই দুটিকে মিশ্রণ ঘটিয়ে যখনই আপনি প্লে করতে পারবেন তখন আপনি সাকসেস দেখাতে পারবেন। পাকিস্তান কিন্তু সেম জিনিস করেছে, যাদেরকে যে সমস্ত সিনিয়ররা ছিল তাদেরকে কিন্তু আবার কামব্যাক করাইছে, পরবর্তীতে আবার নতুন করে তাদেরকে নিয়েছে। তো আমরা কিন্তু দেখতে পেয়েছি এই জিনিসগুলো। তারপর আমাদের কেন এরকম টিম সিলেকশনটি শুরু থেকে এরকম কেন হয়েছে, কি হয়েছে, এটি ভালো বলবেন টিম ম্যানেজমেন্ট। সর্বশেষ আপনার কাছে বলছিলাম যে সর্বশেষ প্রশ্ন, যেহেতু বাংলাদেশ দুটো ম্যাচ ইতিমধ্যে শেষ করেছে, আরো বাংলাদেশের 3টি ম্যাচ আছে, সেই 3টি ম্যাচে যেহেতু যা পাওয়ার, যা ঘটার, যা হওয়ার স্বপ্ন অনেক সময় বাস্তবায়ন হয়ে যায়, আবার বাস্তবায়ন অনেক সময় স্বপ্নের পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে যা হওয়ার সেটা হয়ে গেছে গা। কিন্তু সেটা হচ্ছে যে এখন 3টি ম্যাচ কিভাবে বাংলাদেশে তারা সামলাবে বা মাঠে নামবে, সেটা কিভাবে বিশ্লেষণ করবেন, ভবিষ্যৎ একটু আপনার কাছে জানতে চাচ্ছি। আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে যে পেছনকে ভুলে অতীতের কাছ থেকে আমাদের ভুলগুলো জাস্ট সংশোধন করে সামনে এগোতে হবে, কিন্তু ভুল থেকে আমাদের কষ্টগুলোকে মনে রাখা যাবে না। ঠিক আছে, ভুল থেকে আমার ভয়কে সাথে নিয়ে এগোনো যাবে না। ভুল থেকে ভয়টা যদি সাথে থাকে তাহলে আমরা আবার আজকের মতো ইংল্যান্ডের মতো এই ম্যাচটি আমাদের দেখতে হবে, সামনে ম্যাচটি। ধন্যবাদ জিয়া ভাই। মাহবুব ভাই, যে জিয়া ভাই যে কথাটা বলেছেন যে ভুল থেকে আমাদের সহ্যে নিতে হবে, ভুল থেকেই আমাদের শিখতে হবে, যা ঘটার, যা পাওয়ার, যা প্রাপ্তি ইতিমধ্যে হয়ে গিয়েছে, তারপরে আরো 3টি ম্যাচ সেই সম্পর্কে জিয়া ভাই বলেছেন বাকি। তো এই 3টি ম্যাচ আপনি কি মনে করেন যে 3টি ম্যাচে বাংলাদেশের কি আরো চাপ বেড়ে যাবে, না 3টি ম্যাচ যেহেতু যা হওয়ার তা হয়ে গেছে আর সেখানে স্বাভাবিক নৈপুণ্যতা তারা দেখাতে পারবে, আপনি কি বলবেন? আমি মনে করি ভাইয়ের কথায় যুক্তি আছে, ভয় থেকে জয় অবশ্যই আসে। তো যেহেতু আমরা 2টা ম্যাচ হেরে গেছি, এখন আমরা কিছুটা হলেও চাপের ভিতরে আছি, সেই চাপ থেকে আমাদেরকে বেরোতে হবে। আর সেই চাপ থেকে যদি বেরোতে হই তাহলে আমাদের দেখা যাচ্ছে আমাদের ওপেনিংটা অনেক ভালো করতে হবে, মিডল অর্ডারটা আরো শক্তিশালী হতে হবে, স্ট্রং হতে হবে, যার ফলে আমাদের একটা ভালো স্কোর করা সম্ভব হবে। আর আমাদের যে বোলিং যে এটা আছে, আমাদের বোলিংটা যদি আমরা সেই রকমের ভাবে সাজিয়ে যদি প্রেজেন্টেশন করতে পারি তাহলে হয়তো আমাদের জয়টার আবারও ফিরে আসতে পারে, বাংলাদেশ কামব্যাক করতে পারে। ধন্যবাদ মাহবুব আলম, আপনি চমৎকার কথা বলেছেন। সর্বশেষ আমি জানতে চাচ্ছি এজাজ মাহমুদ সুজান, ইতিমধ্যে আমরা প্রথম দেখেছি যে আজকে স্কটল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে ম্যাচ, স্কটল্যান্ড তারা ব্যাট করেছিল, স্কটল্যান্ড তারা 4 উইকেট তারা পরাজিত, মানে প্রথমে দেখেছি যে 4টি উইকেট একদম কম পুঁজিতে। তো সেখানে স্কটল্যান্ড এবং আফগানিস্তানের কথা একটু আপনার বিশ্লেষণ করবো, যে আফগানিস্তানের সাথে তো আমরা যে দেখেছি বিগত দিনের যে ম্যাচগুলো, স্কটল্যান্ড একটি শক্তিশালী, এবারে স্কটল্যান্ড এবং নামিবিয়া তারা অন্তর্ভুক্ত হয়েছে, সেটি কিভাবে এই দুটো দলকে আপনি বিশ্লেষণ করবেন সুযোগ? জি ধন্যবাদ। আসলে স্কটল্যান্ড এবং নামিবিয়ার কথা আপনি জানতে চেয়েছেন, সেখানে আমরা বলবো যে আসলে বিশ্বকাপের প্রথম পর্বে বাধা পেরিয়ে যারা মূল পর্বে সুপার 12 এসেছে, নিঃসন্দেহে তারা ভালো ক্রিকেট টিম এবং তাদেরকে মোস্ট ওয়েলকাম।
আর হচ্ছে আফগানিস্তানের কথা বলেছেন। আসলে আফগানিস্তানের কথা টি-20 ওয়ার্ল্ড কাপে বা হচ্ছে টি-20 ফরম্যাটে আফগানিস্তান কিন্তু খুব একটি বিপজ্জনক টিম। এটি হচ্ছে যে কোনো টিমের এগেনস্টে। আমরা সেদিনকে হচ্ছে আপনার যে লাস্ট যে ম্যাচ যেটি হলো, বিশেষ করে রাশিদ খান এবং হচ্ছে মুজিব এবং তাদের যে বোলিং, মানে এইটা আসলে আপনার মানে ভোলার মতো না। আমরা শুধু তাকিয়ে দেখেছিলাম যে একটি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, যে দেশটিতে আসলে কোথায় তারা প্র্যাকটিস করে, কিভাবে প্র্যাকটিস করে, যেখানে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে জীবনের সংখ্যা, সেইখান থেকে তারা এই যে জিয়া ভাই এবং মাহবুবের যে কথা বলেছেন যে ভয়ের জিনিসটাকে জয় করতে হবে, তারা কিন্তু আসলে পারফেক্ট যদি উদাহরণ হয় মানে ওয়ার্ল্ডে হচ্ছে ক্রিকেটে, তাহলে আফগানিস্তান কিন্তু সেই একটি দেশ। এবং হচ্ছে তারা আপনার ডে বাই ডে, অন্তত আমরা যদি বলতে পারি টি-20 ফরম্যাটে চমৎকার একটি দল। এবং হচ্ছে আমরা বাংলাদেশ টিম সহ অন্যান্য যে সকল টিম আইসিসি সহযোগী সদস্য বা নিউ কামার যারা আসছে মানে হচ্ছে আপনার টি-20 ফরম্যাটে, তাদের কিন্তু আমরা কিন্তু শিক্ষা দিতে পারি আফগানিস্তানের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ সুজান, আপনার চমৎকার বিশ্লেষণের জন্য, আলোচনার জন্য। দর্শক, আমরা স্পোর্টস টিভি বরিশালে এই আলোচনা বিশ্বকাপ টি-20 ম্যাচের আলোচনা উপস্থিত। আবারও ধন্যবাদ জানাচ্ছি মাহবুব আলম, জিয়াউর রহমান এবং এজাজ আল মোহাম্মদ সুজান। এই যে আলোচনায় আজকের স্টুডিওতে আপনারা আসলেন, আলোচনা করলেন। জিয়া ভাই, আপনি একটু অনুরোধ করবেন যে এই অনুষ্ঠানটি আপনার কেমন লেগেছে এবং নেক্সট আমাদের কি পরামর্শ কি হতে পারে সেটা একটু। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, বিশেষ করে ধন্যবাদ শফিক ভাই এবং আমার পাশে আছেন অভিজ্ঞ একজন কোচ বর্তমানে এবং সুনাম অন্য একজন কোচ সুজন ভাই, তাকে ধন্যবাদ। পাশে আমার আলোচনা তার সাথে তাকে অনেক ধন্যবাদ। আর এই অনুষ্ঠানে থাকতে পেরে আসলে আমার অনেক ভালো লাগছে এবং ভবিষ্যতে আপনাদের সাথে থাকতে পারবো এই আশা প্রকাশ করছি। ধন্যবাদ। আপনিও আমরা আমন্ত্রণ জানালে আসবেন, আপনি আসলে চমৎকার কথা বলে থাকেন। আমাদের স্পোর্টস টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অভিযোগ ব্যক্ত জানাতে চাচ্ছি মাহবুব আলম, আজকে যে আমাদের আলোচনা, এই আলোচনা কেমন লাগছে এবং আপনার এই যে অনুষ্ঠানে কেমন সংক্ষেপে একটু বলবেন, যে কি পরামর্শ নেক্সট? ধন্যবাদ শফিকুল ইসলাম ভাই, উপস্থিত আছে এখানে সুজন ভাই, আমার পাশে ভাই। তো আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামটা অনেক অনেক ভালো লাগছে। আশা করি সামনে আরো প্রোগ্রাম হবে, এরপর আনন্দময় সময় আসবে। স্পোর্টস টিভিকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। সুজান, আপনি তো স্পোর্টস টিভির সাথে সম্পৃক্ত, আপনি স্পোর্টস টিভির ক্রীড়া ধারাভাষ্যকার বিশ্লেষক। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে আমাদের স্টুডিওতে যারা অতিথি আছে তাদেরকে কি বলবেন আপনি? যে ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর সঞ্চালনায় আমরা হচ্ছে উপস্থাপনায় হচ্ছে আমরা এই টিভির হচ্ছে প্রতিটি প্রোগ্রাম আমরা করছি এবং হচ্ছে আমাদের প্রতিনিয়ত হচ্ছে নতুন নতুন ক্রীড়া বিশ্লেষক যারা রয়েছেন তারা আসছেন এবং হচ্ছে আজকে আমাদের মাঝে জিয়া ভাই এবং হচ্ছে মাহবুব ভাই, তারা দুজন রয়েছেন, তাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে যে সকল দর্শক শ্রোতা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আসলে হচ্ছে আমাদের এই যে স্পোর্টস টিভি বরিশাল, আমরা মূলত হচ্ছে বরিশাল বা হচ্ছে দক্ষিণাঞ্চল কিন্তু আসলে এস্টাবলিশ করার জন্যই, দক্ষিণ অঞ্চলের ক্রীড়াঙ্গনকে এস্টাবলিশ করার জন্যই আসলে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তা আমরা সবসময় বলবো যে আমাদের এই যে স্পোর্টস টিভির সাথে আপনারা সবসময় থাকবেন এবং আমাদের বিভিন্ন ধরনের যে ল্যাকিংস গুলো আছে, আমাদের দুর্বলতা, সেখানে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ চমৎকার আলোচনা শুনছিলাম এজাজ আল মোহাম্মদ সুজানের কাছ থেকে, জিয়া রহমানের কাছ থেকে এবং মাহবুব আলম। এবং আপনারা যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানে অন্তর্ভুক্ত আছেন বা শুনছেন, আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ, আপনারা আমাদের সাথে থাকবেন, পরামর্শ দিবেন। আর স্পোর্টস টিভিকে আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা উৎসাহ পাবো, আমরা এগিয়ে যাব। আপনারা পিছনে আমাদেরকে নির্দেশনা দিবেন। এই বিশ্বকাপের আরো যে ম্যাচগুলো আছে সেটা নিয়ে আবার আমরা আসবো, সে অপেক্ষায়। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।